এসএসসি রসায়ন তৃতীয় অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2021 সালে আসা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে দুইটা দৃশ্যকল্প। এক নম্বর হচ্ছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ। প্রথমটি হচ্ছে 99.98% এবং এটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1.00025। এটা হচ্ছে দৃশ্যকল্প 1। আর দৃশ্যকল্প 2 যেটা, এটা হচ্ছে কি দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে বোর মডেল। এখন আমরা প্রশ্নগুলি যাব। প্রথম যে প্রশ্নটা ক নাম্বার, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস শক্তি কাকে বলে বা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তি বলতে কি বোঝায়। আসলে ভ্যান ডার ওয়ালস হচ্ছে দুর্বল শক্তি, সমযোজী যৌগ বা যৌগসমূহের মধ্যে যে দুর্বল আকর্ষণ বল দ্বারা তারা আবদ্ধ থাকে, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস শক্তি। তোমরা যদি এটাকে আরও পরিষ্কার করে বলতে চাও তাহলে বলতে পারো অপোলার সমযোজী যৌগের মধ্যে যে দুর্বল আকর্ষণ বল, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস শক্তি। এখন বলতে পারো আমি এখানে অপোলার কেন ব্যবহার করব। আমরা জানি ভ্যান ডার ওয়ালস শক্তিটা কিন্তু শুধুমাত্র সমযোজী যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, আয়নিক যৌগের ক্ষেত্রে এটা হবে না। কারণ আমরা জানি আয়নিক যৌগগুলি কিন্তু ইলেকট্রন আদান প্রদান করে বিক্রিয়া করে ফেলে। আর যেহেতু সমযোজী যৌগগুলি ইলেকট্রন শেয়ার করে, তাহলে তাদের শেয়ারটা কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, এটা কিন্তু দুর্বল একটা শক্তি। এখন অপোলার কেন? যদি পোলার হতো তাহলে কিন্তু খেয়াল করবা, আমরা জানি পোলার যৌগগুলি কী হয়, আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক। খেয়াল করো, ধনাত্মক এবং ঋণাত্মক কিন্তু শুধুমাত্র আয়নিকের হওয়ার কথা, কারণ তারা ইলেকট্রন আদান প্রদান করে। তাহলে সমযোজী সমযোজী যৌগগুলি তড়িৎ ঋণাত্মকতার মানের জন্য আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক হয়, তারা কিন্তু কিছুটা হলেও আয়নিকের মতো ব্যবহার করা শুরু করে। তার মানে তারা কিন্তু প্লাস মাইনাস বহন করতেছে আংশিক হলেও। এই কারণে তাদের বন্ধনটা ভাঙা খুব কঠিন, মানে শক্তিশালী বল দ্বারা আবদ্ধ থাকে। আর যদি অপোলার হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। অপোলার মানে কি, তাদের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল থাকে। পোলারে কিন্তু এটা কি হয়, একটু শক্তিশালী হয়ে যায় ওই যে আংশিক প্লাস মাইনাস হওয়ার কারণে। তাই তোমরা সংজ্ঞাটা দুইভাবে দিতে পারো। আমরা খ নাম্বারটা দেখবো এখন। যৌগের আপেক্ষিক আণবিক ভরের ব্যাখ্যা দাও। যৌগের আপেক্ষিক আণবিক ভর, আসলে যৌগের আপেক্ষিক আণবিক ভরটা হচ্ছে একটা যৌগের মধ্যে যতগুলি পরমাণু থাকে তাদের নিজ নিজ পরমাণুকে কতগুলি পরমাণু আছে তা দ্বারা গুণ করে আমরা যেটা পাবো। যদি তোমাদের এটা একটা উদাহরণ দিই তাহলে তোমরা পরিষ্কার হয়ে যাবা। ধরে নাও আমরা এখানে একটা যৌগ নিচ্ছি, এটা হচ্ছে H2। দেখো, এটার আপেক্ষিক আণবিক ভরের ব্যাখ্যা দেবো আমরা। এখানে বলো মোট হাইড্রোজেনের 2টা পরমাণু আছে, অর্থাৎ অক্সিজেনের একটা পরমাণু, মানে 3টা পরমাণু। তাহলে আমরা যদি এখানে হাইড্রোজেনের নিজ নিজ একটা ভর আছে, পারমাণবিক ভর, তাহলে হাইড্রোজেনের নিজ নিজ পারমাণবিক ভর বলতে আমরা 1 বুঝি। এখানে পরমাণুর সংখ্যা কয়টা? 2টা। প্লাস আমরা অক্সিজেনের সংখ্যা কত জানি? 16। তাহলে দেখো তো এটা কত হলো? 18। এটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভরের ব্যাখ্যা। সংখ্যাটা তাহলে তোমরা কীভাবে লিখবা? প্রতিটা পরমাণুর নিজ নিজ পারমাণবিক ভরকে অণুর সংখ্যা দ্বারা গুণ করে সমষ্টি করে দিলে আমরা যে সংখ্যাটা পাই বা যা পাই, এটা হচ্ছে যৌগের আপেক্ষিক আণবিক ভর। এটা যৌগের আপেক্ষিক আণবিক ভরের ব্যাখ্যা। আমরা পরের প্রশ্নটা দেখব, এটা ঘ নাম্বার। হাইড্রোজেনের প্রথম যে আইসোটোপটা, এটার পরিমাণ যেহেতু দেওয়া আছে, বাকি 2টার পরিমাণ আমাকে বের করতে হবে, অর্থাৎ ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, এই 2টার পরিমাণ আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি লিখে নেব? আমরা লিখে নেব এখানে যেটা দেওয়া আছে হাইড্রোজেনের 1-এর পরিমাণ, তাহলে আমরা এটা সমাধান দিচ্ছি এখান থেকে। ঘ নাম্বার, এইখানে আমরা লিখে নিচ্ছি দেওয়া আছে প্রথমটির পরিমাণ বা এই যে 1H যেটা, এটা ইকুয়াল টু 99.98%। তাহলে সুতরাং আমরা বাকি যে 2টা মান পাবো, ওই 2টা মান কত হবে? সুতরাং এই যে এই হাইড্রোজেন এবং এইখানে এইটা এর পরিমাণ কত হবে? এর পরিমাণ হয়ে যাবে, আমরা জানি সব মিলে 100 হতে হবে। তাহলে যদি এইটুকু এটা যদি 99.98% নিয়ে নেয়, তাহলে বাকি যে 2টা ছিল এটা কিন্তু 100 থেকে বাদ দিলে যা থাকবে ওটা নেবে। তার মানে 99.98, এইটা হচ্ছে বাকি 2টার পরিমাণ, মানে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়ামের পরিমাণ। তাহলে এটার যে মানটা আসবে এটা হচ্ছে 0.02 এত পার্সেন্ট। দেখো এই যে 0.02%, এইটা কিন্তু এই ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম নেবে, অর্থাৎ এটা হচ্ছে 2টার পরিমাণ। তাহলে এইটা কতটুকু নেবে এবং এইটা কতটুকু নেবে, এটা বের করে নিচ্ছি আমরা। এখানে লিখব মনে করি এইটার পরিমাণ, মানে ডিউটেরিয়াম এর পরিমাণ, এটা আমরা ধরে নিচ্ছি X%। তাহলে
তাহলে এই যে এটার পরিমাণ কতটুকু হবে, এর পরিমাণ হবে দেখো মোট ছিল কত 0.02। এখান থেকে যেহেতু মোট অর্থাৎ ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম এই দুইটার মিলে যদি এটা হয় এই পরিমাণ হয়, তাহলে ডিউটেরিয়াম যদি এটুকু নিয়ে নেয় এক্স নিয়ে নেয় তাহলে থাকবে কতটুকু, এটা থেকে আমরা ডিউটেরিয়াম যেটুকু নিয়ে গেছে এটা বাদ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো আমরা ট্রিটিয়ামের পরিমাণ। তার মানে এটা -X%। দেখো এখন কিন্তু মোটামুটি আমাদের এটা ক্লিয়ার। এখন আমরা যেটা করব আপেক্ষিক আণবিক ভর বের করার যে সূত্রটা জানি এটা ব্যবহার করব। আমরা কি জানি, সুতরাং আমরা যেটা জানি এটা হচ্ছে সূত্রটা, যেই পরিমাণ দেওয়া থাকে এটাকে আমরা তার শতকরা পরিমাণকে, যেটার যে ভর এটার তার শতকরা পরিমাণকে আমরা ওইটা শতকরা পরিমাণ দ্বারা কী করবো আমরা গুণ করে দেবো। দেখো এখানে হাইড্রোজেন যেটা ছিল এটা ছিল কত পার্সেন্ট, 99.98%। তাহলে আমরা 1কে গুণ করব তার শতকরা পরিমাণ দ্বারা, মানে 99.98% দ্বারা সমষ্টি করব আমরা। এটা কি পরিমাণ ছিল, এটা আমরা ধরে নিয়েছিলাম এক্স পরিমাণ, তাহলে আমরা লিখব 2 × x সমষ্টি করব আমরা। এবং এটা ছিল কি পরিমাণ, এই 3, এইটা ছিল 0.02 - x এই পরিমাণ। এবং এটা 100 দ্বারা ভাগ করবো আমরা, অবশ্যই সমষ্টিকে 100 দ্বারা ভাগ করব। এবং এই কেলটা কী হবে, আপেক্ষিক পারমাণবিক ভরটা হবে। তাহলে আমরা কী লিখতে পারি 1.00025। আচ্ছা, এবার এখান থেকে আমরা যে ক্যালকুলেশনটা করব, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি আমরা 99.98 প্লাস এখানে পাচ্ছি আমরা 2x প্লাস এখানে পাচ্ছি আমরা 0.06 মাইনাস পাচ্ছি আমরা 3x আর এখানে পাচ্ছি আমরা 1.00025, এখানে পাচ্ছি আমরা 100। তারপর দেখো বা এবার আমি সরাসরি এটাকে আর গুণ করে দেব, এক লাইন শর্ট করব। দেখো এই 99.98 এটার সাথে আমরা যোগ করব কত 0.06, তাহলে এটা আনসার কত হয় আমরা দেখে নিচ্ছি। 99.98 এটাতে আমরা প্লাস করে নিচ্ছি 0.06, এটা হচ্ছে 100। এখানে আমরা যেটা লিখে নেব 100.04 এটা। এবং দেখো প্লাস 2x আর মাইনাসের 3x আমরা পাচ্ছি মাইনাসের একটা x ইকুয়াল টু এটার সাথে এটা আমরা আড়াআড়ি গুণ করে দেবো সরাসরি। আড়াআড়ি গুণ করে দিলে যেটা পাবো আমরা 100.025 এটা পাচ্ছি আমরা এখানে। আচ্ছা, তারপর দেখো এখান থেকে আমি যে মানটা বের করব এটা এখানে লিখে নিচ্ছি। বা আমরা যদি এখানে -x-এর ভ্যালুটা বের করি, এটা হচ্ছে কি হবে, এটা থেকে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস এইটা, তাহলে এটার যে মানটা পাচ্ছি আমরা এটা হচ্ছে -100.025। এটা হচ্ছে আমার 0.015, এটা হবে -0.015। আমরা যে মাইনাসে মাইনাসে ক্যান্সেল করে দিই, তাহলে এক্সের যে মানটা পেলাম এটা হচ্ছে 0.015। এক্সটা আসলে কার মান ছিল, দেখো এক্সটা ছিল এই যে এক্সটা ছিল কিন্তু ডিউটেরিয়ামের মান, মানে 2H এটার মান। তাহলে এইটা অতএব এটার পরিমাণটা পাইছি আমরা 0.015%। তাহলে বাকি থাকলো কি এইটা, তাহলে এইটার পরিমাণটা কত হবে বলো। এইটার পরিমাণটা এই দেখো, এইটার পরিমাণ হচ্ছে এই যে আমরা এখান থেকে লিখে নিতে পারি, এটা হচ্ছে কত 0.02 মাইনাস এক্সের ভ্যালুটা ব্যবহার করবো আমরা। এক্সের মান কত জানি 0.015 এত পার্সেন্ট। দেখি আমরা এটার মান কত হয়, এটা থেকে আমরা মাইনাস করে দেবো 0. এটা হচ্ছে আমাদের এটা সায়েন্টিফিক মোডে চলে গেছে, আমরা নর্মাল মোডে নিয়ে আসবো এটাকে। নর্মাল মোডে হচ্ছে 0.005। তাহলে এটার যে মানটা পাচ্ছি আমরা এটা হচ্ছে 0.005%। তাহলে দেখো এটা কিন্তু তোমাদের কমপ্লিট আনসার। এখন যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তাহলে তোমরা যেটা করবা, এই পরিমাণটা অর্থাৎ প্রত্যেকটা পরিমাণ যোগ করে দিবা। যোগ করে দিয়ে যদি তোমরা 100 পাও তাহলে মনে করতে হবে তোমার আনসারটা কারেক্ট। এটা তোমরা এখান থেকে করে নিতে পারো। আচ্ছা, তারপর দেখো আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটা ছিল এটা বলতে উপশক্তি স্তরে মোট ইলেকট্রন এবং শক্তি স্তরে ভার্সেস শক্তি স্তরে মোট ইলেকট্রন। মানে এখানে প্রশ্নটা কীরকম ছিল আমি শর্ট করে লিখে রেখেছি যে উপশক্তি স্তর এবং মোট শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা বের করে দেখাতে হবে।
তাহলে এটার জন্য আমরা যেটা করব, আমরা যেটা করব সবার প্রথমে আমরা এটার জন্য 5টা কলাম করে নেব, এভাবে 5টা ঘর করে নেব। দেখো 1 2 3 4 5, এবং 5টা ঘরে কী লিখবো সেটা তোমাদেরকে লিখে দিচ্ছি এখানে। এটা লিখবা, এটা আমরা লিখব শক্তি স্তর, এটা হচ্ছে কি শক্তি স্তর, এটা আসলে n। আর এই লাস্টে কী লিখবা 1 2 3 4 5, এটা লিখবা শক্তি স্তরে মোট ইলেকট্রন, মানে Na মোট ইলেকট্রন। আর এটা হচ্ছে উপশক্তি স্তরে মোট ইলেকট্রন, এটা হচ্ছে উপশক্তি স্তরে মোট ইলেকট্রন, উপশক্তি স্তরে মোট ইলেকট্রন। এটা কিন্তু এই যে 2 × 2l + 1 সূত্র মেনে চলবে, আর এটা কিন্তু 2n² সূত্র মেনে চলবে। দেখো এখন বাকি থাকলো কোনটা, এইটা। তাহলে এখানে দেখো এল এর নাম, এল এর মান, এখানে দেখো এল এর যে নামগুলি হয় আমরা এগুলি লিখব, এবং এল এর মানগুলি আমরা এখানে ব্যবহার করব। তাহলে দেখো শক্তি স্তর যদি আমরা এখানে 1 নেই, তাহলে 1-এ কী কী থাকতে পারে বলো। 1-এ এল এর মান, এল এর যে নামটা এটা হচ্ছে s, আর s-এ এল এর মান হয় 0। যদি 0 হয় তাহলে আমরা এল এর মান যদি এখানে 0 বসে, তখন সূত্রটা এখানে বড় করে লিখছি তোমরা বোঝার জন্য, 2 × 2l + 1, এটা আমরা জানি। আমরা এল এর মান এখানে যেহেতু 0, আমরা 0 বসালে কী পাচ্ছি 2, এইটা। আর 2n² সূত্র যদি আমরা সমর্থন করি এটাকে 2n², তাহলে এখানে দেখো এই n এর মান কত ছিল 1, 2 1² মানে 2। এই দেখো আমার কিন্তু উপশক্তি স্তরের সাথে মোট শক্তি স্তরের তুলনা হয়ে গেল। এটা কিন্তু খুবই সহজ, অনেকে এটা কঠিন মনে করো। এবার দেখো আমরা যদি শক্তি স্তরের 2 নম্বর শক্তি স্তরে যাই, তাহলে 2 নম্বর শক্তি স্তরে কী কী থাকে বলো। 2 নম্বর শক্তি স্তরে থাকে s এবং থাকে p। যদি sp থেকে থাকে তাহলে বলো s-এ কত রইল, s-এর মান হচ্ছে 0 আর p-এর মান হচ্ছে কত 1। যদি 0 হয় আমরা বের করে নিয়েছিলাম, s 0 হলে এটার মান কত হয় 2 হয়, তাই আমি 2 লিখে নিব। এখন যদি আমি এটা 1 ধরি তাহলে কি হয় বলো, এল এর মানটা আমরা 1 ব্যবহার করব। যদি 1 ব্যবহার করি, 2 × 2 = 3, 3 × 2 = 6, তাহলে কিন্তু এখানে আমি 6 পাচ্ছি। তাহলে বলো এইখানে কত আসবে, এটা তো 2n² মানে মোট ইলেকট্রন। তাহলে এখানে n এর মান কত, ওই যে এই n, এটার মান কত 2। তাহলে যদি 2 × n না লিখে আমি 2² লিখি, 2 × 2 = 4। দেখো 2 × 2², 2 × 2 = 4, 4 × 2 = আমরা 8 পাচ্ছি। দেখো মোট ইলেকট্রন 8। দেখো 6 এবং 2 8, এটা কমপ্লিট। এবার দেখো আমরা তৃতীয় শক্তি স্তরে চলে যাব। যদি আমরা তৃতীয় শক্তি স্তরে চলে যাই তাহলে আমরা কি পাবো, দেখো তৃতীয় শক্তি স্তরে যদি আমরা যাই তাহলে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে, দেখো আমরা পাচ্ছি এখানে তৃতীয় শক্তি স্তর s, p এবং d। s-এ যে l এর মান এটা আমরা জানি 0, আর 0 হলে এটা 2 হয়, আগে থেকে বের করে নিছি। p-এর মান যেহেতু 1, তাহলে 1 হলে কত হয় 6 হয়, এটাও বের করে নিছি। এবারে d-এর মান হবে 2। যদি d-এর মান 2 হয় তাহলে আমরা কি লিখবো এখানে, এই দেখো আমরা যদি 2 × 2l + 1 ব্যবহার করে l এর মান 2 বসাই, তাহলে 2 × 2 + 1, 2 × 2 = 4 আর 1 5, 5 × 2 = 10, আমরা কিন্তু এখানে 10 পাচ্ছি। তাহলে বলো এটা যদি 10 পাই তাহলে 2n² কী হবে, তাহলে 2n² যা হবে 2 × n, এখানে n এর মানটা আমরা কি জানি 3 জানি, 3²। 3 থেকে কত পাচ্ছি আমরা 9, এবং 9 2 কত পাচ্ছি 18, তাহলে এখানে মান হচ্ছে 18। এখানে আমি n = 4 নিলাম না, কারণ দৃশ্যকল্প 2-এ কিন্তু দেখো n = 1 2 3 তারা মাত্র 3টা কক্ষপথ দিয়েছে। যেহেতু তারা 3টা কক্ষপথ দিয়েছে, আমরা 3টা কক্ষপথ দিয়ে এটা বুঝিয়ে দিলাম। সুতরাং এটাই ছিল আমাদের ঘ নম্বর প্রশ্ন, যে উপশক্তি স্তর ভার্সেস শক্তি স্তর।